আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমরা রোজকার জীবনে মানে এই সোশ্যাল মিডিয়া দেখতে গিয়ে বা বন্ধুদের সাথে কথা বলার সময় কত রকমের যুক্তির সামনে পড়ি। যেমন ধরুন, একটা বিজ্ঞাপনে দেখাচ্ছে যে দেশের সবচেয়ে বড় একজন সুপারস্টার একটা বিশেষ কোম্পানির সিমেন্ট দিয়ে বাড়ি বানাচ্ছেন। এটা দেখলে আমাদের মাথায় কিন্তু একটা ধারণা চলেই আসে যে সিমেন্টটা মনে হয় সত্যি খুব ভালো। কিন্তু এক মুহূর্ত থামলেই প্রশ্নটা জাগে, একজন অভিনেতা কি সিমেন্টের গুণমান বিচার করার জন্য সঠিক লোক? এই যে ব্যাপারটা, তর্কবিদ্যার ভাষায় একে বলে আপিল টু অথরিটি, মানে একজন অপ্রাসঙ্গিক বিশেষজ্ঞের দোহাই দিয়ে কিছু একটা প্রমাণ করার চেষ্টা করা। আমাদের চারপাশে এমন হাজার হাজার যুক্তির ফাঁদ পাতা আছে, দেখতে একদম ঠিকঠাক, কিন্তু আসলে ভেতরে পুরোটাই ফাঁপা। আর এই ফাঁদগুলো চেনার জন্যই তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। আমাদের হাতে আছে রীতা মুখোপাধ্যায়ের লেখা ইনফর্মাল ফ্যালাসিস বইটা। এটা শুধু একটা একাডেমিক বই নয়, বরং বলা যায় আমাদের চারপাশের এই তথ্য আর যুক্তির জঙ্গলে পথ চেনার জন্য এটা একটা অসাধারণ গাইড। আজ আমরা দেখব এই বইটা কিভাবে আমাদের আরও ভালো করে চিন্তা করতে সাহায্য করতে পারে। তাহলে শুরু করা যাক। এই বইটা লেখার পেছনে কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লেখিকা রীতা মুখোপাধ্যায়, তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের সঙ্গে যুক্ত। তিনি একটা জিনিস খেয়াল করেছেন যে নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সিলেবাসে এমন অনেক টপিক ঢুকেছে যেগুলোর উপর বাংলায় সহজ ভাষায় লেখা ভালো বই প্রায় নেই বললেই চলে। একদম। এই বইটা আসলে ওই শূন্যস্থানটা পূরণ করার একটা চেষ্টা। তবে এর আবেদনটা কিন্তু শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়। লেখিকা যেভাবে বিষয়টাকে ভেঙেছেন, তাতে যে কেউ নিজেদের যুক্তিবোধকে আরও ধারালো করে তুলতে পারে। রবীন্দ্রনাথের একটা কথা উনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন, যে প্রকৃত দার্শনিক তিনি, যিনি খুব কঠিন বিষয়কেও সহজ করে বলতে পারেন। আর এই বইটাতে উনি ঠিক সেই কাজটাই করেছেন। কোনো কঠিন খটোমটো ভাষা নেই, একেবারে জলের মতো সহজ বাংলা। বইটার গঠনটাও বেশ গোছানো, তাই না? মানে কয়েকটা মডিউলে ভাগ করা। যেমন ধরুন, কিছু যুক্তি আছে যেগুলো অপ্রাসঙ্গিক কথা বলে আসল আলোচনাটাকে ঘুরিয়ে দেয়। আবার কিছু ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। এই ভুলগুলোকে উনি আলাদা করে চিনিয়েছেন। কিন্তু শুধু কাঠামোর কথা না বলে আমরা বরং কয়েকটা মজার ফ্যালাসির ভেতরে ঢুকে পড়ি, কি বলেন? হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো হবে। কারণ এই ধারণাগুলো একবার চিনে ফেলতে পারলে চারপাশের অনেক কিছু দেখার চোখটাই বদলে যায়। যেমন ধরুন, বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ফ্যালাসিজ অফ রেলেভেন্স। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা ফ্যালাসি হলো স্ট্রম্যান ফ্যালাসিস। স্ট্রম্যান মানে খড়ের পুতুল? নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হলো, তর্কের সময় আপনার প্রতিপক্ষের আসল যুক্তিটাকে আক্রমণ না করা, তার বদলে তার যুক্তিটাকে একটু বিকৃত করে একটা সহজ টার্গেট বানানো হয়, একটা খড়ের পুতুল আর কি। তারপর সেটাকে হারানো হয়। বইয়ে একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, একজন বললেন, আমাদের দেশের স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়ানো উচিত। এটা তো একটা খুবই যৌক্তিক কথা। ঠিক, কিন্তু এর উত্তরে আরেকজন হয়তো বললেন, তার মানে আপনি বলতে চাইছেন দেশের প্রতিরক্ষা বাজেট কমিয়ে দিয়ে দেশকে বিপদের মুখে ফেলতে? দেখুন কি হলো এখানে। ও, যুক্তিটাকে একটা দুর্বল, বিকৃত রূপ দিয়ে সেটার উপর আক্রমণ করা হলো। অবিশ্বাস্য! সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে বা রাজনৈতিক বিতর্কে তো এটা আমরা প্রতি মুহূর্তে দেখি। একদম হ্যাঁ, প্রতি মুহূর্তে। এটা শোনার পর মনে হচ্ছে গত সপ্তাহের একটা টক শোতে ঠিক এটাই দেখছিলাম। একজন পরিবেশবিদ দূষণ নিয়ন্ত্রণের কথা বলছিলেন, আর অন্যজন তাকে আক্রমণ করে বলছেন, আপনারা তো দেশের সব উন্নয়ন বন্ধ করে দিতে চান। অথচ উনি শুধু নিয়ম মানার কথা বলছিলেন। ঠিক এই পয়েন্টটায় এই ফ্যালাসিটা একবার চিনে ফেললে বোঝা যায় অনেক আলোচনাই আসলে মূল বিষয় থেকে কতটা দূরে সরে যায়। আরেকটা খুব পরিচিত ফ্যালাসি আছে, স্লিপারি স্লোপ। ওহ, এটা তো আমাদের অনেকের জীবনের রোজগার ঘটনা। মানে, আজ পড়তে বসলাম না, তার মানে কালো বসবো না, পরীক্ষা খারাপ হবে, ভালো কলেজে চান্স পাবো না, চাকরিও পাবো না, আমার জীবনটাই শেষ। এই ধরনের চিন্তা, তাই তো? একেবারে। এই যুক্তিতে দেখানো হয় যে একটা ছোট্ট পদক্ষেপ নিলেই আমরা নাকি একটা ভয়াবহ পরিণতির দিকে গড়িয়ে পড়তে বাধ্য, যদিও ওই ধাপগুলোর মধ্যে আদতে কোনো যৌক্তিক সম্পর্কই নেই। বিজ্ঞাপনের ব্যবহার তো সাংঘাতিক। হ্যাঁ, ধরুন একটা ডিওডোরেন্টের বিজ্ঞাপন। সেখানে দেখাচ্ছে আপনি ডিওডোরেন্ট ব্যবহার করেননি বলে মিটিংয়ে আপনার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে।
তাই ক্লায়েন্ট বিরক্ত হয়ে ডিলটা বাতিল করে দিল, বস আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিল, আর শেষমেশ আপনার জীবনটা দুঃখে ভরে গেল। হ্যাঁ, একটা ডিওডোরেন্ট ব্যবহার না করা থেকে একেবারে জীবন বরবাদ। মানে ওরা একটা ছোট সমস্যাকে জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে বদলে দেয়। আর এখানে একটা সাইকোলজি কাজ করে। আমাদের মস্তিষ্ক চেইন অফ ইভেন্টস বা ধারাবাহিক ঘটনাকে সহজে বিশ্বাস করে, যদিও ধাপগুলোর মধ্যে কোনো বাস্তবসম্মত যোগসূত্র নাও থাকতে পারে। ভয়কে পুঁজি করেই এই ফ্যালাসিটা সফল হয় আর কি। এই বইয়ে কি এমন আরও উদাহরণ আছে যা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তেও প্রভাব ফেলে? অবশ্যই। যেমন ধরুন ফলস ডিলেমা বা মিথ্যা দ্বিধা। এখানে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিটাকে এমনভাবে দেখানো হয় যেন আপনার কাছে মাত্র দুটো রাস্তা খোলা আছে এবং দুটোই চরম, হয় এটা নয়তো ওটা। ওহ, হয় আপনি আমাদের পক্ষে, নয়তো আপনি আমাদের বিপক্ষে, এই ধরনের কথা। একদম। এর মাধ্যমে একটা মাঝখানের জায়গার অস্তিত্বকেই অস্বীকার করা হয়, আপনাকে একটা পক্ষ নিতে বাধ্য করা হয়। যেমন কোনো বন্ধু হয়তো বলল, তুই যদি আজ আমার সাথে পার্টিতে না যাস, তার মানে আমাদের বন্ধুত্বে তোর আর কোনো ইন্টারেস্ট নেই। হুম। এখানে দুটোই অপশন, হয় পার্টিতে যাও নয়তো বন্ধুত্বের শেষ। কিন্তু এর বাইরেও তো অনেক কারণ থাকতে পারে, তাই না? শরীর খারাপ থাকতে পারে, অন্য কাজ থাকতে পারে। এটা তো এক ধরনের মানসিক চাপ তৈরি করা, মানে সূক্ষ্মভাবে চিন্তা করার সুযোগটাই কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক তাই। এই ফ্যালাসি আমাদের জটিল পরিস্থিতিকে শুধু সাদা কালোই দেখতে বাধ্য করে, যা বাস্তবতার থেকে অনেক দূরে। আচ্ছা, এই তো গেল এমন কিছু ফ্যালাসি যা যুক্তির আড়ালে আমাদের বিভ্রান্ত করে। কিন্তু এমনও তো হয় যেখানে যুক্তির ভিত্তিটাই খুব দুর্বল। যেমন দুটো ঘটনা একসাথে ঘটলেই আমরা ধরে নিই যে একটার কারণে অন্যটা হয়েছে। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এটাকে বলে পোস্ট হক আর্গো প্রপ্টের হক, বা সোজা বাংলায় কাকতালীয় দোষ। ল্যাটিন কথাটার মানে হল এর পরে ঘটেছে অথবা এর কারণে ঘটেছে। যেমন ধরুন, এক ক্রিকেটার একটা নির্দিষ্ট রঙের ব্যাট ব্যবহার করে সেঞ্চুরি করলেন। এরপর থেকে তিনি ভাবতে শুরু করলেন যে ওই ব্যাটটাই তার লাকের কারণ। আমাদের চারপাশে তো এটা ভর্তি। যেমন আমি যেদিন থেকে এই নতুন জুতোটা পরা শুরু করেছি সেদিন থেকে আমার সব ভালো হচ্ছে। এখানে জুতো পরার সাথে ভালো হওয়ার কোনো কার্যকারণ সম্পর্কই নেই, কিন্তু আমরা সেটাকে মিলিয়ে ফেলি। আর এই বিশ্বাসকে পুঁজি করেই কিন্তু জ্যোতিষ, ভাগ্য ফেরানোর পাথর বা অনেক কুসংস্কারের ব্যবসা চলে। বইটি আমাদের শেখায় দুটো ঘটনার মধ্যে কোরিলেশন বা সহসম্পর্ক থাকা মানেই সেটা কজেশন বা কার্যকারণ সম্পর্ক নয়। এই পার্থক্যটা বুঝতে পারাটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা খুব বড় ধাপ। বইটার ভাষা যে সহজ সেটা তো আমরা আলোচনা করলাম, কিন্তু এতে কি দর্শনের কিছু গভীর ধারণা অতিরিক্ত সরল হয়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না? এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখুন, যে কোনো একাডেমিক বিষয়কে যখন জনপ্রিয় করা হয় তখন এই ঝুঁকিটা থাকে। তবে লেখিকা এখানে একটা দারুণ ভারসাম্য রাখার চেষ্টা করেছেন। তিনি পরিভাষাগুলো উল্লেখ করেছেন, কিন্তু সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন একেবারে রোজকার জীবনের উদাহরণ দিয়ে। উদ্দেশ্যটা হলো প্রথমে ছাত্রছাত্রী বা সাধারণ পাঠকের মনে বিষয়টার প্রতি একটা আগ্রহ তৈরি করা। হুম। একবার আগ্রহ জন্মালে তারা নিজেরাই আরও গভীরে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাবে। এটা অনেকটা সাঁতার শেখার মতো। প্রথমে আপনাকে হাত পা ছুঁড়ে জলে ভেসে থাকতে শেখানো হয়, তারপর আস্তে আস্তে স্ট্রোক শেখানো হয়। এই বইটা হলো সেই প্রথম ধাপ। তার মানে এটা একটা প্রবেশদ্বার। আচ্ছা, বইটাতে কি শুধু ফ্যালাসি চেনানোর কথাই বলা হয়েছে, নাকি এগুলো থেকে বাঁচার উপায়ও বলা হয়েছে? সরাসরি বাঁচার উপায় বলে কোনো অধ্যায় নেই, তবে পুরো বইটার মধ্যেই সেই দর্শনটা লুকিয়ে আছে। প্রতিটি ফ্যালাসিকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার অর্থই হল আমাদের মস্তিষ্ককে ওই প্যাটার্নটা চিনতে শেখানো। যখন আপনি স্ট্র ম্যান বা স্লিপারি স্লোপের গঠনটা জেনে যাবেন, পরের বার যখন কেউ আপনার সামনে সেটা ব্যবহার করবে, আপনার মাথায় একটা অ্যালার্ম বেজে উঠবে। ঠিক। আপনি তখন প্রশ্ন করতে শিখবেন, ১ মিনিট, উনি কি আমার আসল যুক্তিটার উত্তর দিচ্ছেন, নাকি একটা নতুন যুক্তি বানিয়ে নিচ্ছেন? এই প্রশ্ন করতে পারাই হলো প্রথম পদক্ষেপ। তাহলে সব মিলিয়ে আলোচনাটা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, রীতা মুখোপাধ্যায়ের ইনফর্মাল ফ্যালাসি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বই নয়, এটা আসলে একটা টুল কিট, যা আমাদের শেখায় কিভাবে এই তথ্যের যুগে পরিষ্কারভাবে চিন্তা করতে হয়। একদম। এটা শুধু অন্যের যুক্তির ভুল ধরতেই শেখায় না, বরং নিজের চিন্তার পদ্ধতিকেও প্রশ্ন করতে শেখায়।
মিডিয়া, বিজ্ঞাপন, রাজনীতি সব জায়গায় যে যুক্তির খেলা চলে সেই খেলার নিয়মগুলো বুঝতে সাহায্য করে। তাই আমার মনে হয় শুধু দর্শন বিভাগের ছাত্রছাত্রী নয়, যে কোনো মানুষ যিনি একজন সচেতন নাগরিক হিসাবে বাঁচতে চান তার জন্য এই বইটা খুব কাজের হতে পারে। এটা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন যুক্তিবাদী মানুষ হয়ে ওঠার একটা শক্তিশালী হাতিয়ার। বইয়ের শেষে লেখিকা রিচার্ড ফেইনম্যানের একটা খুব বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন। প্রথম নীতি হল, তুমি নিজেকে বোকা বানাবে না, এবং নিজেকেই বোকা বানানো সবচেয়ে সহজ কাজ। আর এই আলোচনার শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। এই যে এতগুলো ফ্যালেসি বা যুক্তির ভুল নিয়ে আমরা কথা বললাম, এগুলো অন্যের কথায় বা লেখায় খুঁজে বের করা হয়তো এখন আমাদের জন্য একটু সহজ হবে, কিন্তু আসল চ্যালেঞ্জটা বোধহয় অন্য জায়গায়। প্রশ্নটা হলো, আমরা নিজের বিশ্বাস, নিজের সিদ্ধান্ত বা নিজের পছন্দকেই সঠিক প্রমাণ করার জন্য নিজেদের অজান্তেই রোজ কতবার এই ধরনের ত্রুটিপূর্ণ যুক্তির আশ্রয় নিই। হয়তো সেটাই খুঁজে বের করাটাই সবচেয়ে কঠিন কাজ।